তো দেখো আমরা বৃত্তের পরবর্তী লেকচারে এর আগে আমরা 10টা লেকচার শেষ করেছি, আজকে 11 নম্বর লেকচার। 13 নম্বর অঙ্ক তুলেছি। তোমাদেরকে আগেও বলেছি এই কথা যে আমি উরুপন্থী প্রকাশনীর বইকে ফলো করে বা উরুপন্থী প্রকাশনীর বইয়ের নাম্বার দিয়েছি আমি, যদিও যে প্রশ্নগুলো আমি সমাধান করতেছি সব অঙ্কই কিন্তু সব লেখকের বইতেই আছে। কেউ যদি কেতাবউদ্দিন স্যারের বই ফলো করো তো সে বইতেও দেখবে এই অঙ্ক আছে। প্রশ্ন হচ্ছে, এরূপ বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 43 এবং x² + y² = 4 বৃত্তকে বহিস্থভাবে স্পর্শ করে। এই অঙ্কটা সমাধান শুরু করার আগে এই যে বহিস্থভাবে এবং অন্তস্থভাবে স্পর্শ করলে যে একটা গুরুত্বপূর্ণ শর্ত বা সূত্রের মধ্যে পড়িয়েছিলাম এর আগে, এই 4.1 এর শুরুতে যে লেকচারগুলো পড়ানো হয়েছিল আর কি, লেকচার 1-2, সেখানে কিন্তু এই সূত্রগুলো ভালোভাবে পড়ানো হয়েছে। এবং প্রথম দিকে তো এই চ্যাপ্টারে কিন্তু সূত্র 2টা পার্টে পড়ানো হয়েছে, তোমরা 2টা পার্ট সূত্রই ভালো করে শিখে নেবে। তো বলি, দুইটা বৃত্ত পরস্পরভাবে, খেয়াল করব, এর একটা বৃত্ত আর একটা বৃত্ত যদি এরকম হয়, ছোটোই ধরো বৃত্তটা অঙ্কন করলাম, এই দুইটা বৃত্ত যদি পরস্পরকে এভাবে স্পর্শ করে, এভাবে স্পর্শ করলে বলা হয় বহিস্থভাবে স্পর্শ করছে। বহিস্থভাবে স্পর্শ করছে, বহিস্থভাবে স্পর্শ। আর যদি বৃত্তটা একটা বৃত্তর ভিতরে আর একটা বৃত্ত, তখন সেটাকে বলা হয় অন্তস্থভাবে স্পর্শ করছে। এরকম, এটাকে বলা হয় অন্তস্থভাবে স্পর্শ করছে। এখন মেইন বিষয়টা হচ্ছে, এই যে স্পর্শ করলো, এই দুই প্রকারের স্পর্শের ক্ষেত্রে কি শর্ত, কি একটা গুরুত্বপূর্ণ একটা সূত্র আছে, এর আগে কিন্তু আমরা পড়ছিলাম। এই বৃত্তের ব্যাসার্ধ যদি R1 হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যদি R2 হয়, আর এই বৃত্তের কেন্দ্র যদি C1 হয়, এই বৃত্তের কেন্দ্র যদি C2 হয়, তাহলে যদি বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2 হবে ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান। আর যদি এই বৃত্তের কেন্দ্র ধরলাম C1, এই পুরোটার ব্যাসার্ধ হচ্ছে R1, আর এটা হচ্ছে C2, আর এইটুকুন হচ্ছে R2। এরকম যদি হয়, তাহলে ব্যাসার্ধ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান R1 - R2। এগুলো গুরুত্বপূর্ণ সূত্র। বড় বৃত্ত থেকে ছোট বৃত্তের ব্যাসার্ধ বিয়োগ হবে আর কি। তো যদি বহিস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ব্যাসার্ধ দ্বয়ের যোগফলের সমান হবে। আর যদি অন্তস্থভাবে স্পর্শ করে, তাহলে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব হবে ব্যাসার্ধ দ্বয়ের বিয়োগফলের সমান। এই বিষয়টা, এই যে দুইটা বিষয় আছে, এই দুইটা বিষয় আমরা ব্যবহার করবো এখানে আজকে অঙ্কের। এখানে বলা আছে বহিস্থভাবে স্পর্শ করে। তো যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, সেটা কেন্দ্র দেওয়া আছে 43। আমরা সমাধান করলে আস্তে আস্তে সবই বুঝতে পারবো ইনশাআল্লাহ। = 4। যেহেতু এখানে অন্তস্থ স্পর্শ বা বহিঃস্পর্শ যেখানে একটা কথা থাকবে, এই 13 নম্বরে যতগুলো অঙ্ক আছে সবগুলো অঙ্কই এই শর্ত থাকবে, শর্ত দিয়ে অঙ্কগুলো করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু অন্তঃস্পর্শ বহিঃস্পর্শ শর্ত প্রয়োগ করতে হবে, কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে, ব্যাসার্ধ লাগবে। তাই আমরা এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করি। এখানে 1 নম্বর দিলাম, কেন্দ্রকে ধরলাম C1। কেন্দ্রের স্থানাঙ্ক 0 0, সেটা কিন্তু আমরা জানি। এই আকারের যদি বৃত্তের সমীকরণ হয়, কেন্দ্রের স্থানাঙ্ক 0 0 হয়, আমরা সেই বৃত্তের প্রথম দিকেই শিখেছি আর কি। আর ব্যাসার্ধ হচ্ছে 2, কারণ এখানে 4 আছে, 2²। এবং ব্যাসার্ধ আমরা ধরলাম R1 = 2। তারপরে যে বৃত্তের সমীকরণ বের করতে হবে, তার কিন্তু কেন্দ্রের স্থানাঙ্ক আছে, তাই এটা ধরলাম C2। নির্ণয় বৃত্তের কেন্দ্র, এটা C2 ধরে নিলাম, 43 দেয় আছে। ধরি ব্যাসার্ধ, অর্থাৎ নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ আর কি, এটা ব্যাসার্ধ সমান R2। খেয়াল করো, এখন এই যে আমরা দুইটা বৃত্ত, এই যে 1 নম্বর বৃত্ত যে দিছি, সেই এখানে কেন্দ্র ধরে নিলাম, কেন্দ্র 0 0 আমরা জানি, C1 ধরে নিলাম, R1 তো এখান থেকেই পাইলাম, R1 ধরে নিলাম, যা সেখান থেকে 2 পেয়েছি। আর এখানে C2 নির্ণয় বৃত্তের ব্যাসার্ধ। এখন তোমাদেরকে যদি জিজ্ঞেস করি
যে একটা বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক যদি দেওয়া থাকে, সেই বৃত্তের সমীকরণ যদি নির্ণয় করতে বলা হয়, তাহলে কিন্তু একটা ব্যাসার্ধ হলেই চলে। কারণ আমরা জানি যে কেন্দ্রের স্থানাঙ্ক যদি এরকম থাকে, ব্যাসার্ধ থাকলে সরাসরি কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধকে ব্যবহার করে বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র আছে। তাই আমরা এই ব্যাসার্ধ R2 ধরে নিলাম। এই R2 মান যদি আমরা পেয়ে যাই, তখন আমরা এই কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে বৃত্তের সমীকরণ নির্ণয় করব। না R2 কীভাবে বের করব? যেহেতু বৃত্তদ্বয় পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে, যেহেতু আমরা লিখতে পারি কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি C1 C2 ইকুয়াল টু হবে R1 প্লাস R2। কিছুক্ষণ আগে কিন্তু আমি দেখালাম C1 C2। এখন এই যে C1 থেকে C2 দূরত্ব, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্বই তো কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব C1 C2। এটা আমরা কীভাবে নির্ণয় করব? দেখাই যাচ্ছে যেহেতু একটা মূল বিন্দু, তাহলে 4 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, R1 এর মান হচ্ছে 2, R2 আমরা বের করতে পারবো এখান থেকে। এটা ক্যালকুলেশন করলে কিন্তু হয় 5 ইকুয়াল টু 2 প্লাস R2। সুতরাং R2 মান হচ্ছে 5 মাইনাস 2 ইকুয়াল টু 3। তাহলে R2 মান যে পেয়ে গেলাম, এখন আমরা সুতরাং বৃত্তটির সমীকরণ, যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে, বৃত্তটির সমীকরণ ওই যে এক্স মাইনাস, এই যে কেন্দ্রের স্থানাঙ্ক ব্যবহার করবো আমরা, এক্স মাইনাস 4 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 3 হোল স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। এখানে R2 স্কোয়ার হবে, R2 স্কোয়ার আর এমন তোমাদের কাছে আছে। এখানে এটা যদি ক্যালকুলেশন করি আমরা, এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 16, ওয়াই স্কোয়ার মাইনাস 6y প্লাস 9 ইকুয়াল টু 3। তো এই 3 স্কোয়ার হচ্ছে 9, এই 9 যদি এই পাশে আসে বিয়োগ হয়ে যায়, তাহলে এই প্লাস 16 এটাই থাকে। ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ, ইহাই নির্ণয় বৃত্তের সমীকরণ। তো এখানে বহিস্থভাবে স্পর্শ করে উল্লেখ ছিল, তাই আমরা এই শর্তটা প্রয়োগ করলাম। যদি এই বহিস্থভাবে স্পর্শ করে সেটা উল্লেখ না থাকে, শুধু স্পর্শ করে কথাটা উল্লেখ থাকে, বৃত্তকে স্পর্শ করে, তাহলে একবার বহিঃস্পর্শ দিয়ে আমাদের R2 মান বের করতে হবে, বের করে একটা বৃত্তের ক্ষেত্রে সমীকরণ হবে। আবার অন্তস্থভাবে স্পর্শ করার শর্ত প্রয়োগ করে R2 আর একটা মান পাওয়া যাবে। সেই দুইটা মান ব্যবহার করে দুইটা বৃত্তের সমীকরণ পাওয়া যাবে। যেমন 13-2 নম্বর অঙ্ক, আমরা 13-2 এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যার কেন্দ্রের স্থানাঙ্ক 3, 4 এবং এত বৃত্তকে স্পর্শ করে, এবং যা, শব্দটা হবে যা, এবং যা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9 বৃত্তকে স্পর্শ করে। কিছুক্ষণ আগে বলতেছিলাম 13-1 নম্বর প্রশ্ন সমাধান করার সময় যে যদি স্পর্শ করার কথা শুধু উল্লেখ থাকে, অর্থাৎ অন্তস্থভাবে না বহিস্থভাবে স্পর্শ করে সে কথা উল্লেখ নেই, তাহলে আমাদেরকে দুইভাবে অঙ্কটা করতে হবে। তো সেক্ষেত্রে দুইভাবে অঙ্ক করলে দুইটা বৃত্তের সমীকরণ হবে, সেই জন্য প্রশ্নের মধ্যে উল্লেখ আছে এরূপ দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তাহলে আমরা সমাধান করি। দেখো দেওয়া আছে কেন্দ্র, কেন্দ্রকে আমরা C1 ধরে নিলাম, কেন্দ্র হচ্ছে 3, 4। প্রদত্ত বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 9। তাহলে এই যে বৃত্তটা দেওয়া আছে, এই বৃত্তটাকে কিন্তু স্পর্শ করে। তাহলে এই বৃত্তের ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি, সুতরাং কেন্দ্র হবে, কেন্দ্রকে আমরা ধরে নিলাম C2, C2 হচ্ছে হলো 0, 0 এবং ব্যাসার্ধ হচ্ছে R2 ইকুয়াল টু 3। তাহলে এই যে R2 ইকুয়াল টু 3 লিখলাম, এই বিষয়গুলো কিন্তু তোমরা আগেই শিখেছো, কোনো সমস্যা নেই। এই বৃত্ত দেখেই কিন্তু আমরা কেন্দ্র স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে পারি। এখন আমরা একটা একটা করে শর্ত প্রয়োগ করবো। যেহেতু স্পর্শ করার কথা আছে, প্রথমে বৃত্তদ্বয় কি বললাম কিছুক্ষণ আগে, বহিস্থভাবে স্পর্শ করলে কিন্তু R1 প্লাস R2 অর্থাৎ ব্যাসার্ধ দ্বয়ের যোগফল হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। তো R1 এর মান তো নাই, R1 তো আমরা বের করব, R2 এখানে আছে 3, আর C1 C2, এই যে C1 থেকে C2 দূরত্ব সরাসরি, যেহেতু একটা বিন্দু মূল বিন্দু, তাহলে তো আর ওই বিয়োগ করার প্রয়োজন নাই দূরত্ব। তাহলে R2 প্লাস 3 ইকুয়াল টু 5। সুতরাং R2 মান হচ্ছে
সরি আমরা মান বসাতে ভুল করছি, R2-র মান তো আছে, R1-এর মান আমরা বের করব, R1 = 2। তাহলে R1 = 2 বসিয়ে আমরা, সুতরাং বৃত্তটির সমীকরণ সূত্র কি, কেন্দ্র এবং ব্যাসার্ধ যদি দেওয়া থাকে তাহলে x - h² সেই সূত্র, তাহলে x - 3 হোল স্কোয়ার y - 4 k হোল স্কোয়ার সেই সূত্র যে = R1²। তাহলে এখান থেকে যদি আমরা সূত্র প্রয়োগ করি x² -6x - 8 হয়, দেখো 9 এবং 20 না 16 25, ওই 4 যদি এই পাশে নিয়ে আসি তাহলে হয় +21 = 0। এটা একটা অ্যান্সার। এরপরে আমরা বৃত্তদ্বয় পরস্পর আবার R1 - R2 = হবে C1 C2। কি বলছিলাম যে অন্তস্থভাবে স্পর্শ করলে ব্যাসার্ধদ্বয়ের বিয়োগফলের সমান হবে, বিয়োগফল করলে যা হবে সেটা হবে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্বের সমান। তাহলে R1 - R2-র মান তো আমরা জানি, R2 = 3, আর এরা তো আমরা জানি 3² + 4² = 5। তাহলে আমরা R1 এখান থেকে পাচ্ছি হচ্ছে 5 + 3 = 8। সুতরাং বৃত্তটির ক্ষেত্রফল 16 = 64। সুতরাং সাজিয়ে লিখলে x² + y² -6x - 8y, এখানে 25 যদি 64 এই পাশ থেকে নিয়ে আসি বিয়োগ করি হয় 39 = 0। এটাও একটা অ্যান্সার। যে দুটি বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলা হলো সেই দুটো বৃত্তের সমীকরণ কিন্তু যে অ্যান্সার দেওয়া হয়েছে, এই যে এইটা একটা আর হচ্ছে এটা একটা। তো উত্তম হচ্ছে অঙ্কটা শেষ করার পরে বৃত্ত দুটির সমীকরণ এত ও এত একসাথে নিচে লিখে দেওয়া। 13-4। তো প্রশ্ন একটু খেয়াল করে দেখো, 2x² + 2y² - 3x - 4y + 1 = 0 একটা বৃত্ত, এটাও একটা বৃত্ত। বলছে যে দুটি বৃত্ত দেখাও যে তাদের প্রতিটির কেন্দ্র অপরটির পরিধির উপর অবস্থিত। এটা দ্বারা আসলে কি বুঝি আমরা? প্রশ্নে যা বলছে সেটা হচ্ছে এরকম, মনে করো প্রথম বৃত্তটা এরকম, বৃত্তের সমীকরণ চিত্রটা এরকম, আর একটা বৃত্ত হচ্ছে মোটামুটি এরকম। এটা হচ্ছে কেন্দ্র, এটা হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। ধরো প্রথম বৃত্তের কেন্দ্র হচ্ছে C1, দ্বিতীয় বৃত্তের কেন্দ্র হচ্ছে C2। সেটা দেখাতে হবে তাদের প্রতিটির কেন্দ্র, এই কেন্দ্রটা এই বৃত্তের কেন্দ্রটা ওইটার পরিধির উপর অবস্থিত, আবার এই বৃত্তের কেন্দ্রটা এটার পরিধির উপর অবস্থিত, সেটা দেখাতে হবে। তা আমরা যদি দেখাতে চাই তাহলে কি করণীয় দেখো, যদি এরকমই হয় তাহলে কিন্তু দুইটার ব্যাসার্ধ সমান হবে। খেয়াল করে দেখো, এখান থেকে এই পর্যন্ত পরিধি, এটা কিন্তু প্রথম বৃত্তের ব্যাসার্ধ, আবার এই কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত যদি যাই সেটাও কিন্তু দ্বিতীয় বৃত্তের ব্যাসার্ধ। তার মানে যদি এটা প্রমাণ করতে চাই তাহলে আমাদের প্রথম কাজটা হবে দুইটা বৃত্তেরই ব্যাসার্ধ সমান হবে, সেটা প্রমাণ করতে হবে। সমান না হলে কিন্তু সেটা হবে না। দ্বিতীয়ত, এখন বৃত্ত দুইটি সমান হলো, কিন্তু দুইটা বৃত্ত যদি দূরে হয়, এই বৃত্তের ব্যাসার্ধ যা, এই বৃত্তের ব্যাসার্ধ তাই, তাও তো হতে পারে। সেজন্য আমাদের কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে যদি দেখি, এই যে কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে যদি দেখি সেই দুই ব্যাসার্ধ যে সমান হলো, যে সেইটা সমান হয়, তাহলে আমরা বুঝবো যে বৃত্তদ্বয়ের কেন্দ্র। তাহলে দুইটা জিনিস এখানে লাগবে প্রমাণ করার জন্য। একটা হচ্ছে ব্যাসার্ধ বের করে যদি দেখি, খেয়াল করো ব্যাসার্ধ দ্বয় সমান, হ্যাঁ এটা কিন্তু বুঝতে হবে, ব্যাসার্ধ দ্বয় সমান, সেটা আমরা প্রমাণ করব। আর দুই হচ্ছে কেন্দ্রদ্বয়ের দূরত্ব, অর্থাৎ C1 C2 হবে ব্যাসার্ধের সমান। খেয়াল করো, এই দুটো জিনিস আমরা চেক করবো। এই দুটো জিনিস চেক করলে যদি দেখি যে সত্য হয়, তাহলে আমরা বলবো যে প্রতিটির কেন্দ্রই অপরটির পরিধির উপর অবস্থিত। প্রথম বৃত্তের সমীকরণ দেখো, প্রথম বৃত্তের সমীকরণ লিখলাম 2x² + 2y²। যেহেতু প্রমাণ করতে বলা হয়েছে, মানে প্রমাণ করতে যে আমাদের ব্যাসার্ধ লাগবে, দুটোরই ব্যাসার্ধ লাগবে, কেন্দ্রের স্থানাঙ্ক লাগবে, তাই আমরা এটার কি বলবো, কেন্দ্রের স্থানাঙ্ক বের করবো এবং ব্যাসার্ধ বের করবো। এখন কেন্দ্রের স্থানাঙ্ক ব্যাসার্ধ বের করতে চাইলে কিন্তু আর একটা বেসিক কথা বলি, এখান থেকে x² সহগ 2 আছে,
এক্স স্কোয়ারের সহগ সবসময় 1 বানায় নিয়ে আমরা সংক্ষিপ্ত টেকনিক অবলম্বন করব। তাহলে 2 দিয়ে যদি আমরা ভাগ করে দিই পুরো সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3/2x মাইনাস 2y প্লাস হাফ ইকুয়াল টু 0। আমরা 2 দিয়ে পুরো সমীকরণকে ভাগ করছি। তো বৃত্তের সমীকরণ হওয়ার জন্য বেসিক হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সমান সেম হওয়া লাগবে। দেখো এখানে 16 আছে, এখানে 16 আছে। তো যাই হোক এখন লিখি। সুতরাং কেন্দ্র বা কেন্দ্রের স্থানাঙ্ক আমরা এটা ধরে নিলাম C1। কেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করার টেকনিক হচ্ছে এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ। তাহলে এক্স এর সহগ হচ্ছে -3/2 -2 দিয়ে ভাগ করলাম। ওয়াই এর সহগকে -2 দিয়ে ভাগ, তো -2 ওয়াই এর সহগ -2। তাহলে হচ্ছে কি C1, এটা কাটাকাটি করলে হয় 3/4 মাইনাস মাইনাস এই হয়ে যায়, এটা 1। তাহলে প্রথম বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক পেলাম এবং ব্যাসার্ধ ধরে নিলাম সেটা r1 সমান। ব্যাসার্ধ কীভাবে নির্ণয় করব? ব্যাসার্ধ নির্ণয় করার সূত্র তো আমরা জানি, এই কেন্দ্রের স্থানাঙ্ক যা আছে এর উপর স্কোয়ার করব, এত স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মাইনাস সি হচ্ছে যে এখানে এই যে যেটা সংখ্যা, শুধু সংখ্যা, সেটা মাইনাস সি। এখানে যদি মাইনাস থাকতো তাহলে মাইনাস মাইনাস এখানে কিন্তু প্লাস হয়ে যেত। এটা আমরা ক্যালকুলেশন করি। তাহলে 9/16 প্লাস 1 মাইনাস হাফ। তো আমরা যদি ক্যালকুলেশন করি, দেখো এটা হয় নিচে 16 দিলাম, 9 প্লাস 16 মাইনাস 8। তাহলে দেখো উপরে হয় 25 থেকে 8 বাদ দিলে 17। তাহলে আমরা যদি পুরোটাকে রুট ওভার করি তাহলে √17, নিচে হচ্ছে 4, এত একক। তাহলে প্রথম বৃত্তের জন্য আমরা এগুলো বের করলাম, কেন্দ্র বের করলাম এবং r1 এই বের করলাম। এখন দ্বিতীয় বৃত্তের জন্য, দ্বিতীয় বৃত্তের সমীকরণ (16x² + 16y² - 32x - 1 = 0। তো খেয়াল করো এখানেও কিন্তু সহগ কিন্তু 16 আছে। তো সহগ যদি 16 থাকে তাহলে 16 দিয়ে কিন্তু ভাগ করতে হবে। ভাগ করার পরে কেন্দ্রের স্থানাঙ্ক এবং ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। তাহলে 16 দিয়ে যদি এটাকে ভাগ করি x² + y², তাহলে হয় এখানে 2x - 1/16 = 0। সুতরাং কেন্দ্রের স্থানাঙ্ক এটা ধরি আমরা C2। কীভাবে বের করবো? এক্স এর সহগকে -2 দিয়ে ভাগ, এক্স এর সহগ কিন্তু -2, এখানে -2 দিয়ে ভাগ করলাম। আর ওয়াই তো নাই এখানে, তাহলে ওয়াই এর সহগ হলো 0। যদি ওয়াই না থাকে তাহলে মনে করবো সহগ 0। তাহলে ওয়াই এর সহগকে আমরা -2 দিয়ে ভাগ করে দেখাই। তাহলে এটা হয় হচ্ছে C2 হলো 1, 0 এবং ব্যাসার্ধ এটা r2 ধরে নিই। r2 সমান একইভাবে কেন্দ্রের স্থানাঙ্কে যা যা থাকবে এটা হলো, এটা দুটোর উপরে স্কোয়ার করব, 1² + 0² মাইনাস এই যেখানে যে সি আছে সিটাকে প্লাস করতে হবে, এখানে যদি এখানে মাইনাস আছে, এটা যদি ক্যালকুলেশন করি দেখো 1 + 1/16, এটা যদি আমরা যোগ বিয়োগ করি লাস্টে দেখো এটাই আসে 17/4। তাহলে দেখো আমরা যে বললাম যে দুইটা টেস্ট করব, একটা টেস্ট হচ্ছে ব্যাসার্ধ দুইটা যদি সমান হয়, এই সমান হলো r1 = r2 হলো। এখন আমরা কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব দেখি, যদি দেখি যে এই r1 r2 সমান হচ্ছে তাহলে বলবো যে ওইটাই হোক, দেখানো হলো। এখন C1 C2 বের করি, অর্থাৎ কেন্দ্রদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব বের করি। কেন্দ্র একটা স্থানাঙ্ক কিন্তু এটা, দূরত্ব নির্ণয়ের সূত্রটা কি? এই যে 3/4 x1 - x2 -1 হোল স্কোয়ার, তারপরে 1 - 0 হোল স্কোয়ার। ক্যালকুলেশন করে দেখি কি আসে, -1/4 হোল স্কোয়ার করলাম, এটা 1 স্কোয়ার। এটা যদি 4 লসাগু করি তাহলে 4 উপরে হয় -4, 3 - 4 -1/4। এটা যদি ক্যালকুলেশন করি দেখো এটা হয় 1/16 + 1 সমান কিন্তু হয় √17, নিচে 4। তাহলে আমরা দেখো খেয়াল করো আমরা কিন্তু পেয়ে গেছি, যেই জিনিসটা প্রমাণ করতে হবে আমাদের সেই জিনিসটা কিন্তু পেয়ে গেছি। যেহেতু ব্যাসার্ধ দুইটা সমান হয়েছে, আবার কেন্দ্র দ্বারা মধ্যবর্তী দূরত্ব দেখো ব্যাসার্ধের সমান, সেই কথা আমরা শেষে শুধু লিখে দেবো। যেহেতু C1 C2 সমান r1 = r2, সুতরাং দেখানো হলো
তাহলে আমাদের যে টেস্ট, সেই টেস্ট করার পরে একবারে বলে দিলাম। তো আজকের অর্থাৎ 11 নম্বর লেকচার এ পর্যন্তই।